নমস্কার। রাত অনেক হয়ে গেল। সারাদিনে বিভিন্ন জায়গা যাওয়া, বিভিন্ন কাজকর্মের সাথে থেকে সময়ও পাইনি। আপনাদের সামনে দু একটি কথা আজকের কলকাতা হাইকোর্টের দিকে আপনারা সকলে তাকিয়েছিলেন। প্রত্যেকে তাকিয়েছিলেন যাতে বেআইনি নোটিশ এবং গেজেট আবারও ৯-১০ বছর পরে রাজ্য সরকার নিজের পাপ ধুয়ে ফেলার জন্য যে পরীক্ষার বন্দোবস্ত করেছে, আমাদের অনেক বোন যারা দৃষ্টিশক্তি হারিয়েছে, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, যারা বয়স পেরিয়ে গেছে, যারা অনেক পার্সেন্টেজ কম আছে, বিভিন্ন প্রতিবন্ধকতা, সকলেই চেয়েছিলেন যাতে পরীক্ষাটার উপর স্টে পড়ে। মহামান্য কলকাতা হাইকোর্ট যা পর্যবেক্ষণ দিয়েছেন যে যারা অযোগ্য তারা পরীক্ষায় বসতে পারবে না। আর বাকি বিষয়ে যা বলল আপনারা তো জানেন সকলে। এখন অযোগ্যদের খুঁজে বার করার কাজ কাদের? রাজ্য সরকার। রাজ্য সরকারকে বলেছিল যে যারা অযোগ্য বলে চিহ্নিত তাদেরকে মাস্ট বি টার্মিনেট। করেনি, কাউকেই কিন্তু টার্মিনেট করেনি। সেই অর্থে আমি বলবো অনেক কথা, সেই অর্থে আপনাদের কারোর চাকরি যায়নি, কারণ শিক্ষা দপ্তর কিন্তু টার্মিনেট করেনি। অযোগ্যদের টার্মিনেট করতে বলেছে, করেনি, সুপ্রিম কোর্টের অর্ডার মানেনি। এখন সুপ্রিম কোর্ট কি বলেছিল? যারা চিহ্নিত অযোগ্য তাদের 12% ইন্টারেস্ট সহ বেতন ফেরত দেওয়ার কথা, সেটা হলো না, রাজ্য সরকার করেনি। আর যারা ডিজেবল তাদের এনি আদার্স কনসেশন, এজ রিল্যাক্সেশন, অ্যান্ড যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তাদেরকে ফ্রেশ সিলেকশন। ফ্রেশ সিলেকশনের সংজ্ঞা কি? হোয়াট ইজ ফ্রেশ সিলেকশন? সুপ্রিম কোর্ট এই বিষয়ে, মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে সবাই বলছিল আমার প্ল্যান এ, প্ল্যান বি, সিডি সব রেডি। আমি সুপ্রিম কোর্টের কাছে ক্লারিফিকেশন চাইব। তা আপনি এতদিনেও চাননি কেন? সুপ্রিম কোর্টে এমএ ফাইল করে নিজের পাপ ধুয়ে ফেলার জন্য একটা বেআইনি নোটিশ প্রকাশ করেছেন। দেখুন এই নোটিশটা কেন বেআইনি এইবার তো প্রশ্ন আসবে, আমার মামলার বিষয়টা কি হলো, বলার জন্যই এসেছি। হতাশ হবেন না। যেখানে জীবন শেষ হয়ে যায়, একেবারে শেষ, সেইখান থেকে নতুন চারা গাছের সৃষ্টি হয়, সেখান থেকেই পথ চলা শুরু হয়। যতক্ষণ দেহে প্রাণ আছে আশা ছাড়বেন না। রাজ্য সরকার কায়দা করে 14 তারিখ পর্যন্ত ডেটটা বেঁধে দিয়েছে যে 14 তারিখ সুপ্রিম কোর্ট খুলবে, তার মধ্যে আমি টাকা পয়সা লুটে ফুটে একবার শেষ করে ফেলব। এর ফোন দিই প্রথম দিন থেকে বলে এসছি এই সরকারটা পুরোপুরি চোর, আর চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে কিভাবে লড়তে হবে, মুখে গরম লোহা নিয়ে আপোষহীন ধারাল লড়াই লড়তে হবে। আপনারা আমাকে গাল দিতে পারেন, বকতে পারেন, যা কিছু করতে পারেন, একমাত্র আপনাদের সুমন বাবুকে রাজ্য সরকার এখনো কিনতে পারেনি। আমি গরিব হতে পারি, আপনাদের সুমন বাবুকে এখনো রাজ্য সরকার কিনতে পারেনি। কাকে কিনেছে, কাকে কেনেনি আমি বলবো না। আপনারা জ্ঞানী গুণী, চাকরি হারিয়েছেন, যোগ্য চাকরি হারিয়েছেন, বুদ্ধি তো হারাননি, বুদ্ধি তো হারাননি, তাই না? হতাশ হবেন না, হতাশ হবেন না বলছি, হতাশ হবেন না। আপনার উত্তর দেব, উত্তর দেওয়ার জন্য এসেছি।
আমারও তো চাকরি গেছে। ফলে আপনার কথা যখন আমি বলবো, ওটা তো আমারই কথা। আমার ওই চাকরি চলে গেলে আমার বাবা মার মুখে আমি কি খেতে দেব? শিক্ষাকর্মীরা জোগাড়ে কাজ করতে যাচ্ছে, ওরাই জানে ওদের কি কষ্ট। আগামীকাল শিক্ষাকর্মীদের আন্দোলন আছে, সেই আন্দোলনে সকলে অংশগ্রহণ করুন। আমি পুরুলিয়াতে চলে যেতে হবে, মাননীয় আইসি স্যারের সাথে আমার বৈঠক আছে, তাই ভোর রাতে উঠে আমাকে বেরিয়ে যেতে হবে। আমি নিজে সশরীরে থাকতে পারলাম না, কিন্তু আমার অন্তর থাকবে যোগ্য শিক্ষাকর্মী যাদের মুখে খাবার নেই, যাদের সন্তানের মুখে খাবার দেওয়ার ব্যবস্থা নেই, তাদের আন্দোলনে। আপনারা সকলে আসুন, সব শিক্ষকরা অংশগ্রহণ করুন। এখন সবাই হতাশ হয়ে গেছে, তাহলে কি ফর্ম ফিল আপ করবো, কী করব? আমি আগেও বলেছি, ফর্ম ফিল আপ মানেই পরীক্ষা দেওয়া নয়। তাহলে এই ধরনের কথা বলছি, পরিষ্কারভাবে বলছি না কেন যে ফর্মটা ফিল আপ করুন? এখনো সময় আছে, এখনো সময় আছে, হতাশ হবেন না। আমিও তো ফর্ম ফিল আপ করবো যদি সেরকম বিষয় হয়, তাই না? আমি এখনো করিনি। আমি যা বলি আমার জীবদ্দশা, আমার জীবনে প্রয়োগ করি, তারপর অন্যকে সেই কথা বলি। আমি আমার দুটো মামলা সুপ্রিম কোর্টে অনেক দিন হয়ে গেছে। আশা করেছিলাম যে তার পরের দিনই ডিফেক্ট কিওর হয়ে উঠবে। দেখুন, সব কিছুতে রাজনীতি। আমি একটা ক্ষুদ্র মানুষ, আপনারা ভিক্ষা দিয়েছিলেন বলে আমি সেই সময় দিল্লি যেতে পেরেছিলাম। অনেক রাজনীতির বিষয় থাকে এই মামলাতে, অনেক রাজনীতির বিষয় আছে। সেই মামলা আজ কাল পরশু, ডিফেক্টের পর ডিফেক্ট, তারপরে অবশেষে ফাইনাল সাবমিশন, ড্রাফট কপি, তাতেও ডিফেক্ট। শেষ পর্যন্ত 4টে পয়েন্টে ডিফেক্ট লাগে, মানে ফাইনাল সাবমিশনে কিছু না, মামুলি, কিন্তু ডিফেক্ট। তো সেই যে যারা মামলার বিষয়ে জানেন বোঝেন তারাই বুঝবেন আমি কি বলছি। আপনারা চেকিং করলেই জানতে পারবেন। একটা ডায়েরি নম্বর 30303/2025, একটা ডায়েরি নম্বর 32408/2025। হ্যাঁ, ওএমআর এর কেসটা কবে উঠবে? ধন্যবাদ। 14 তারিখ নবান্ন অভিযানে থাকবেন, ধন্যবাদ। বলছি, ফাইনাল সাবমিশনের ডিফেক্টের অ্যান্সার যখন আমি আপনাদের সাথে কথা বলছি ইতিমধ্যেই সাবমিশন হয়েছে। আমি আবারও বলবো, আজকের দিনে সব অংশের যোগ্য চাকরিহারারা আপনারা যখন হতাশ, আপনারা আর একটা রাত বুকে পাথর চাপা দিয়ে কাটান। দুটো মামলায় ডিফেক্ট কিওর হয়ে সুপ্রিম কোর্টে শুনানি হবে। সব বিষয়ে রাজনীতি দাদা, অনেক বিষয় আছে, সব বিষয় বলা যায় না। শুধু আপনাদেরকে ভরসা করতে বলবো, আমরা যে বিশিষ্ট মানুষদের কাছে গেছি, উপেন্দ্রনাথ বিশ্বাস মহাশয়, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, জওহর সরকার, সবাই কিন্তু আমাদের বলেছে দেরি হয়েছে, কিন্তু তুমি সঠিক পথে আছো। আমার কথা না হয় আপনারা ভরসা করলেন না, কিন্তু তারা তো সমাজের কৃতি মানুষ। দেরি হয়েছে, একটু ভরসা রাখুন। আজকে 7 তারিখ, দেখি না 10 তারিখ পর্যন্ত কি হয়। এই নোটিশটা যে বেআইনি, সাম্যের অধিকার লঙ্ঘিত হয়েছে, এই নোটিশে যা এসএসসি 2016 প্যানেলে ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সিও নেই। ওবিসির মামলার বিষয় আছে,
এই নোটিশে একটা পার্সেন্টেজ 40% পেলে একটা সাল বেঁধে দেওয়া ছিল, তারা বুঝতে পারত, তাদের অধিকার লঙ্ঘিত হয়েছে। সুপ্রিম কোর্ট কি বলেছে, যে যারা ডিজেবল আর যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, এদের জন্য, যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তাদের শুধুমাত্র এজ রিল্যাক্সেশন দাও, আর যারা ডিজেবল তাদের সরকার যদি মনে করে যে আপনারা, হ্যাঁ সৌরভ বিশ্বাস এসব কথা বলে কিছু কি হবে, আচ্ছা ঠিক আছে সেটা বলুন। দেখুন এত আপনি যদি বলেন, আমার কথাটা বলি, তাহলে তাদেরকে কনসেশন দিয়ে ফ্রেশ সিলেকশন করতে বলেছে, সেটা মানা হচ্ছে না। সুতরাং এটা অবৈধ নোটিশ, মামলাটা কোর্টে উঠলেই স্টে পড়ে যাবে। হাইকোর্টের কথা বলেছে। দেখুন এই সরকারটা এত চোর, আমি তো প্রথম দিন থেকে বলে আসছি, আমাকে তো আপনারা গাল দেন, দিন না, আরও দিন। এই সরকারটা কেবলমাত্র অযোগ্যদের বাঁচাতে চায়, কেবলমাত্র অযোগ্যদের আমাদের সামনে ঢাল করে রেখে দিয়েছিল, আমাদের সামনে ঢাল করে, যে এই যোগ্যগুলোকে দিয়ে অযোগ্যগুলোকে পার করে দেব। কারণ এই অযোগ্যগুলোর চাকরি যদি টার্মিনেট করে না, এই যখনই টার্মিনেট করবে তখন থেকে মেজো মাঝারি ছোট বড় ডানদিক বাদিক সব নেতাগুলোকে আম গাছে জাম গাছে বেঁধে পাছায় চরম ধোলাই শুরু করে দেবে, চুলের মুঠে ধরে মারবে, শুধুমাত্র নিজেদের গদি আর ব্যাপক ক্ষয়ের হাত থেকে বাঁচার জন্য। এখনো এত লজ্জা নাই, চিন্তা করুন, এখনো হাইকোর্টে অযোগ্যদের পাশে দাঁড়িয়ে সওয়াল করছে সরকার। তাহলে আপনি আমাদের মিথ্যা মামলা দিচ্ছেন, আপনি সুপ্রিম কোর্টের যোগ্য তালিকা নিয়ে যাচ্ছেন না কেন? আপনাকে যেতে হবে। আর মামলার বিষয় যারা প্রশ্ন করেছিলেন, আমি আবারও বলছি, মামলা দেরি হয়েছে, মামলা করতেও দেরি হয়েছে, বুঝতেও দেরি হয়েছে, আর্থিকভাবেও স্বাবলম্বী না থাকলে যা হয়, তখন তো মামলা করার মতো আমার সাধ্য সামর্থ্য ছিল না। তারপরে যখন আপনারা যখন সহযোগিতা করলেন, এখন বিষয়টা এগোলো, এই মামলা শুনানি হবে। একটা রাত, মিথ্যা প্রতিশ্রুতি বা বুজরুকি নয়, একটা রাত আপনারা অপেক্ষা করুন। একটা রাত সবাইকে বলছি, আপনারা অপেক্ষা করুন। আর যারা যেখানে প্রকৃত অর্থে এই চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে কেবল এবং কেবলমাত্র এসএসসি 2016 প্যানেলের চাকরি বাঁচানোর, যোগ্য চাকরি বাঁচানোর লড়াই যেখানে হবে, যে ডেকেছে কে ডেকেছে জানা নাই, ছুটে যান। কে ডেকেছে দরকার নেই, ছুটে যান। আমি আগেও বলেছি, 2 তারিখ এসএসসি ভবনে কেউ আমায় ডাকেনি, আমি গিয়েছি। আমি বিকাশ ভবনে যে অনশন করছিল সেখানেও গেছি। আগামীকাল শিক্ষাকর্মীদের যে আন্দোলন, সেই আন্দোলন আমি যেতাম। সবাই যান। আমি পুরুলিয়ায় যেতে হবে, আপনারা জানেন আমার ঘোষিত কর্মসূচি রয়েছে, আমাদের থানায় আলোচনা আছে। সমস্ত আন্দোলনে যান। আর কারো বিরুদ্ধে বিশেষ কিছু বলার নেই। যখন কেউ হাঁটতে হাঁটতে মাথায় ওঠে, তখন তাকে নামাতে হয়। সেই কাজটা কখনো কখনো কিছু জাতির শত্রু, জাতের শত্রু, তাদেরকে নিয়ে 2-1 সময় কথা বলতে হয়। বলেছি, সঠিক বলেছি। জেনে বুঝে তথ্য রেখে বলেছি। কাউকে আঘাত করা আমার কাজ না, কাউকে বীর পুরুষ বানানোও কাজ না, আঘাত করা আমার কাজ না। কিন্তু আমরা শিক্ষক, আমাদের সৌজন্য শালীনতা থাকা দরকার। তাই ওই বিষয়টা আপাতত থাক। সব অংশের চাকরিহারারা এই মুহূর্তে
আন্দোলনে ঝাঁপান, চরমভাবে আন্দোলনে ঝাঁপান। আপনাদের আর একটা কথা বলতে চাই, আমরা এখন সুপ্রিম কোর্টের লড়াইয়ে বিশেষ করে ফোকাস করতে হবে। সুপ্রিম কোর্টের লড়াই বিশেষ করে আন্দোলন চলুক। আমি আপনাদের বলছি, এই দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী এই দুর্নীতির গলায় পা চালাবো। আগে বাঁ পা না ডান পা, সময় বলবে। দেখবেন মাননীয় উপেন্দ্রনাথ বিশ্বাস আরও সমাজের দিগ্গজ যে সকল মানুষ, তাদের যুক্তি পরামর্শে সমস্ত অংশের চাকরিচোরগুলোকে ধরার ব্যবস্থা আছে ওই ওএমআর মামলায়, আর সমস্ত অংশের যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরানোর মূল মন্ত্র ওই ওএমআর মামলা। অনেকে সাহায্য চাইছি, যদি পাই ভালো। হ্যাঁ, আপনি শুনতে চাইছেন 10 তারিখে বর্ধমান, সবাই যান বর্ধমান, সবাই যান, সবাই বর্ধমান যান। আমার কণ্ঠে এইসব আপনারা পাবেন। সবাই যান, যেখানে আন্দোলন হচ্ছে আপনারা যান, কিন্তু মাথায় রাখতে হবে কেবল এবং কেবলমাত্র যোগ্য চাকরি ফিরে পাওয়ার আন্দোলনে এসএসসি 2016, ব্যানারটাও থাকবে এসএসসি 2016। 1 পয়েন্ট ইস্যু, 1 পয়েন্ট ইস্যুর বাইরে যদি আপনারা বেরিয়ে লড়েন, এই আন্দোলন দুর্বল হয়, ক্ষতিগ্রস্ত হয়। আরজি করের আন্দোলন একটা উদাহরণ মাত্র। যাই হোক, বিশেষ করে আপনাদের কাছে বলবো, হতাশ হবেন না। এখনো একেবারে বাঁচার সব রাস্তা শেষ হয়ে যায়নি। আমি নিজেও খুবই চিন্তিত, আমার মামলা দুটো কি হবে, কি হলো, খুব চিন্তিত। তো বিষয়টা হচ্ছে, আর একটা রাত আপনাদের সকলকে অনুরোধ করছি, আর একটা রাত আপনারা একটু কষ্ট করে কাটান, আর একটা রাত একটু কষ্ট করে কাটান। আমরা 10ই জুলাই পুরুলিয়া যাব। আপনারা জানেন পুরুলিয়ার ডিআই এবং ডিএম ডেপুটেশন আছে। যারা পারবেন, যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, আপনারা সকলে নিজেদের যোগ্য চাকরি ফিরে পাওয়ার যে লড়াই, সেই লড়াইয়ে অংশগ্রহণ করুন। কোনো দলাদলি নয়। আর একটা আন্দোলনের বিষয়ে আমাকে সকলে ফোন করে, সারাদিনে ফোন ধরে পারি না, সেই আন্দোলনে আমার মতামত কি। আপনাদের তো বন্ধু আমি, আপনারা এটা তো জানেন। আমি যখন কোথাও কোনো আন্দোলনে যাই, বা যদি যাই, এই ধরনের অভিযান আটঘাট বেঁধে ঢাকঢোল পিটিয়ে পুলিশ প্রশাসনকে জানিয়ে টপ টু বটম আমি যে রাস্তা দিয়ে হাঁটি, সেই রাস্তার সমস্ত থানাকে আমার চিঠি করা থাকে। আপনাদেরকে জানাতে চাই, আমি এখন যে থানার আন্ডারে আছি, সেই থানাও জানে আমি এখন কোথায় আছি। সুতরাং সেই বৃহৎ আন্দোলন আপনারা যে কল্পনা করছেন, সেই আন্দোলনেও আমাদের দৃষ্টিভঙ্গি কি। কালকের শিক্ষাকর্মীদের নবান্ন অভিযান সমাপ্ত হওয়ার পরে আমরা পুরুলিয়াতেই, আমার মামলার কি বিষয়টা হচ্ছে এটা দেখব, পুরুলিয়াতেই প্রেস কনফারেন্স করে আমরা ঘোষণা করব, এবং তখন আপনাদের বলবো তার বীজ বপন কবে করেছিলাম, প্রস্তুতি নিয়েই রেখেছি। যথাসময়ে যথা ঘোষণা হওয়াই উচিত। আগ বাড়িয়ে টপকে এসব না বলাই ভালো। এখন কাউকে দেখাবার না যে আমি কি করছি,
কত লোক ডাকছি, কত লোক আমার পেছনে আছে, কত লোক হাতে তালি দিচ্ছে। কেউ বলছে আমি তো নাকি নেতা হয়ে গেছি, আমি তো নাকি টিকিট পেয়ে গেছি। এইসব কথাবার্তা। মাস্টারমশাই চাকরি চলে গেছে বলেই তো আপনারা চিনতে পেরেছেন। চাকরি না চলে গেলে তো এইসব ব্যাপারই ছিল না। কে চিনতো আমাদের? এইসব বলে। নেতারা জানে না, নেতারা আমাদের 2 পয়সাও মূল্য দেয় না। আপনারা শুধু বলে বলে নিজেদের মধ্যে ঝামেলা বাড়ান। যারা শুনছেন তা আপনাদের বলি, নেতারা আমাদের 2 পয়সাও মূল্য দেয় না। আমাদের বলে ধুর ফেকু মাস্টার, চোর মাস্টার। কেউ তো বলে সবগুলো চোর। আমাদেরও বলে তুমি কি মাস্টার পয়সা দিছো নাকি, এইসব বলে। হ্যাঁ, আমাদের নেতারা মানুষ বলে মনে করে না। আর আপনারা বলেন ও ওইখানে টিকিট পেয়ে গেছে, ওখানে পেয়ে গেছে। তো পেয়ে গেছে তো পেয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে তো ভালো, আপনাদেরই তো ভালো। হ্যাঁ, এইসব বলে। নেতারা আমাদের মানুষ বলে মনে করে নাকি? বোঝেন না এগুলো? কেন আপনারা এগুলো যে বলেন? আমাকে এমনি গাল দিন, এমনি গাল দিন, বকাঝকা করুন, গাল দিন, ভুল ধরিয়ে দিন, এইসব কি বলেন আপনারা? হ্যাঁ, নেতারা কিন্তু আমাদের অতটা মানুষ বলে মনে করে না। যদি করতো, দেখুন, যদি করতো, পার্লামেন্টে এত বড় একটা বিষয় কেন বুঝতে চান না আপনারা? কেন বুঝতে চান না? এত বড় একটা বিষয়, পৃথিবীর ইতিহাসে এত যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী চাকরি চলে গেল, পার্লামেন্টে কেউ একটু আলোচনা করলো না? সবাই আছে তো ওখানে। আপনাদের রাজ্যে, আমাদের রাজ্যে এমপি নাই? কত এমপি আছে তো, একটা এমপি আলোচনা করেছে? একটা এমপি এসে আপনাদের পিঠ চাপড়েছে? একটা এমপি এসে বলেছে যে আহারে তোদের যোগ্য চাকরিটা চলে গেছে? কেউ বলেছে? সে কাদের কাদের এমপি আছে? 2টো দলের আছে। কেউ বলেছে? বলেছে কি? বলেন। কোনো বিধায়ক স্বতঃপ্রণোদিতভাবে এসেছে বিধানসভায়? আপনাদের জন্য কেউ বলেছে? একজন বিধায়ক শিক্ষক, আমি তাকে ধন্যবাদ জানিয়েছি, মনোজ ওরাও, তিনি শিক্ষক, তিনি বলেছেন। আরও 2জন বিধায়ক শিক্ষক, আমি তার সাথে যোগাযোগ করেছি। অনেক শিক্ষক বিধায়কদের সাথে আমি যোগাযোগ করেছি, বলছি বলুন বলুন। তারপরে 2জন বিধায়ক, বাঁকুড়ার সম্মানীয় বিধায়ক আসে, ছাতনার বিধায়ক, তারা আমাদের মিছিলে হেঁটেছেন, ধন্যবাদ জানাই। কিন্তু বাস্তবিক অর্থে নেতারা আমাদের মানুষ মনে করে না। লাইভ দীর্ঘায়িত করছি না, আপনারা এইসব বলবেন না, আমার দুঃখ হয়, দুঃখ লাগে। এখন চাকরি ফেরানোর জন্য কোর্টের লড়াই, ওএমআর মামলা। দেখুন দাদা দিদিরা, মাস্টারমশারা, ওএমআর মামলা যুগান্তকারী মামলা। এই মামলা সবাই আটকাতে চায়, সবাই, যাতে এই মামলার ডিফেক্টই না কিওর হয়, সবাই আটকাতে চায়। আর আমাকে আপনারা কি বলে গাল দিচ্ছেন? এই দলের টিকিট পেয়ে যাচ্ছে, ওই দলের টিকিট পেয়ে যাচ্ছে, সবাই আটকাতে চায় ওএমআর মামলা। ওএমআর যেন প্রকাশিত না হয়। ওএমআর প্রকাশিত হলে সব চাকরিচোর ধরা পড়বে, সব যোগ্যরা চাকরি পাবে। যে আমাদের সহপাঠীরা যে যোগ্য ওয়েটিং দিনের পর দিন কাতরেছে, রাসমণিরা, সবার মুক্তি মিলবে। আপনারও চাকরি বাঁচবে, এই কলঙ্কের হাত থেকে সারা জীবনের জন্য বাঁচবেন। হ্যাঁ, কেউ বলছে আমি 500 টাকা দিয়েছিলাম, আমার টাকাটা ফেরত দিও, এসব বলেন কি রাগে বলেন? সত্যের পথে আছি, একবার উল্টে পাল্টে চেকিং করে দেখুন। আপনাদের সুমনবাবু, যাকে আপনারা অতি অনায়াসে গাল দিতে পারেন, তাকেই একমাত্র রাজ্য সরকার কিনতে পারেনি, কিনতে পারেনি। অনেক লড়াই, অনেক লড়াই। আগামী দিনে আপনারা সব লড়াইয়ে থাকুন। 8 তারিখের পর বড় আন্দোলনের ঘোষণা নিঃসন্দেহে করব। ফর্ম ফিল আপের বিষয়ে বলবো, ফর্ম ফিল আপ করা উচিত কি উচিত না, সময় আছে। মামলা দেখি কি হয়। আশা করি ভুল বুঝবেন না, হতাশ হবেন না। আমারও চাকরি গেছে, আমিও মাঝে মাঝে কেঁদে উঠি, আমিও মাঝে মাঝে কেঁদে উঠি, আবার বজ্রের মতো শক্ত হয়ে দাঁড়াই, রুখে দাঁড়াই। আমি প্রাণ থাকতে আপনাদের বলি, আমি শুনুন,
এগুলো সেন্টিমেন্টাল কোনো বিষয় নয়। প্রাণ থাকতে আপনারা এই দুর্নীতির সাথে আপোষ করবেন না। প্রত্যেক যোগ্যর চাকরি বাঁচবে। পৃথিবীর কোনো শক্তি নেই যোগ্য চাকরি নিয়ে নেয়। ছারখার করে দেব, ছারখার করে দেব, আমি আপনাদের কথা দিয়ে রাখলাম। আমার জীবন বেঁচে থাকতে আমার এই যোগ্য চাকরি যাই কি করে, তার জন্য আমি ছারখার করার জন্য প্রস্তুত। এখনো আইন মেনে আছি, এটুকুই বলতে চাই। অনেকক্ষণ বললাম, ক্ষমা করুন। আগামীকাল দেখি মামলার কি হয়। শুনুন, চাকরি পেয়েছিলাম, খাওয়া দাওয়া করে ভালো ছিলাম, বাবা মা ভালো ছিল। খারাপভাবে থাকবে এই তো বানের জলে ভেসে যাব, যে বাড়িটা করেছিলাম বিক্রি করে দিতে হবে, ভাড়া বাড়ি থাকবো, তো কি হয়েছে? আত্মসম্মান বিসর্জন দিয়ে কিছু করা যাবে না, গলা কেটে দিতে রাজি আছি। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আপসীন ধারার লড়াই না লড়তে পারলে আপনার চাকরি তো গেলই, আপনার পরবর্তী প্রজন্ম ভিখারি হবে, মেরুদণ্ডহীন হবে, প্রতিবাদ করতে শিখবে না। আপনারা যোগ্য শিক্ষক, যোগ্য শিক্ষাকর্মী, এই সমাজ আপনাদের কাছ থেকে সেই জিনিস চায়, সেই বারুদ চায় আপনাদের মধ্যে। সুকান্ত ভট্টাচার্যের অনেকক্ষণ বললাম, ক্ষমা করবেন। সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা আছে, দেশলাই কাঠি, এটা বলে শেষ করি। এইটা আপনারা পড়বেন, শক্তি পাবেন। আর যে সন্তানের উপর তার মায়ের বাবার আশীর্বাদ থাকে, তাকে রোখার ক্ষমতা পৃথিবীর কারণেই। আমি অনেকবার বলেছি, সুকান্ত ভট্টাচার্যের দেশলাই কাঠি। আমি একটা ছোট্ট দেশলাই কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসকুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে নেই এই সেদিন হুলস্থুল বেঁধে গিয়েছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায়। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ, আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। এই সেদিন চমকে উঠেছিলে, আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি, তা তো তোমরা বুঝেছ বারংবার। তবু কেন বোঝো না? তবু কেন বোঝো না? আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে। আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে, গ্রামে, গঞ্জে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়। কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষবারের মতো। নমস্কার। এই কবিতাটা কবি সুকান্ত ভট্টাচার্যের দেশলাই কাঠি। পড়বেন, বারবার পড়বেন, আর নিজের কোমল হৃদয়টাকে লোহার মতো, লোহের মতো, ইস্পাতের মতো শক্ত করে তুলুন। রিভিউয়ে কি হবে আমি রিভিউ করিনি। যোগ্যদের তালিকা না দিলে রিভিউয়ে কিচ্ছু হবে না। যোগ্য তালিকা দিতে হবে, যোগ্য তালিকা অন দ্য বেসিস, কিসের বেসিসে দেওয়া হলো এই যোগ্য তালিকাটা, সেটা না দিলে কিচ্ছু হবে না। ক্ষমা করবেন যারা রিভিউ করেছেন, অনেক খাটাখাটনি করে করেছেন, সবাইকে ধন্যবাদ। এটা আমার অবজারভেশন। নমস্কার। অনেকক্ষণ বললাম, পড়াশোনা করুন। মানে পড়াশোনা বলতে এই কবিতাটার কথা বলছি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, কিংবা সুকান্ত ভট্টাচার্য, কিংবা দেবব্রত সিংয়ের তেজ। খাড়া পাহাড়ে ওঠা যে কি জিনিস, তার জন্য দম লাগে, তার জন্য তেজ লাগে। আর ওই তেজটুকুর জন্যই আপনার আমার বাবা মা পড়াশোনা শিখিয়েছে। সুতরাং জীবন থাকতে ওই তেজ কারো কাছে 22 টাকা
20 টাকা 1 কাপ চা, সাদা স্করপিও বা আরামপ্রিয় জীবনের কাছে বিক্রি নেই, বিক্রি নেই। ভালো থাকুন, আমরা কিন্তু জিতব। সুপ্রিম কোর্টের কথাটা বলেছি ভাই, সুপ্রিম কোর্টের কথাটা বলেছি। সবাইকে নমস্কার, গুরুজন যারা ছিলেন প্রণাম, আর অন্যান্যদের সালাম, জয় জহর। সবাই ভালো থাকুন, আমরা জিতব, জিতব। যারা পারবেন আগামী 10 তারিখ যে যেখান থেকে পারুন নিজেদের তাগিদে আসুন পুরুলিয়া। ডিএম ডেপুটেশন, কারোর সাথে কম্পিটিশন নয়, কোনো কম্পিটিশন নেই, আমার অর্থবল নেই, ঠিক আছে? কম্পিটিশন না, লোক দেখানোর বিষয় নয়। ডিএম এবং ডিআই ডেপুটেশন আসুন, সবাই আসুন, সমস্ত আন্দোলনে অংশগ্রহণ করুন। আর বৃহৎ আন্দোলনের ঘোষণা যথাসময়ে 72 ঘন্টার আগে ঘোষণা করব, যাতে আমার উত্তরবঙ্গের মানুষ, নস্য শেখ জনজাতি, রাজবংশী জনজাতি, অন্যান্য জনজাতি, কামতাপুরী, গ্রেটার কুচবিহার, সমস্ত অংশের মানুষ, আমাদের মুখ্যমন্ত্রী কী ভাবেন? মাননীয় মুখ্যমন্ত্রী যোগ্য তালিকা দিন। দুর্নীতির গলায় প্রথমে পা চালিয়ে দেবো, বাঁ পা, বাঁ পা, বাঁ পা ওই দুর্নীতির গলায় চালাবো মাননীয় মুখ্যমন্ত্রী। আর বেশি দেরি নেই, খুব খুব তাড়াতাড়ি। আপনি জানেন, কেউ জানে না, আপনি জানেন কি চিঠি আমি দিয়ে রেখেছি, কত তারিখ দিয়ে রেখেছি, কোথা থেকে দিয়ে রেখেছি, কোন গলির মধ্য থেকে দিয়ে রেখেছি, আপনি ছাড়া কেউ জানে না। আমার চিঠি আপনিই জানেন কি লিখে রেখেছি, কাদের কাদের দিয়েছি, কি কি উত্তর এসেছে সব জানেন। দেখা হবে, যোগ্য চাকরি ফেরান, নইলে আপনাকে দেখবেন। নমস্কার, সালাম নেবেন। স্বর্ণালী চ্যাটার্জি, যাই হোক, যা বলছেন যা বলছেন যা বলছেন আমি মুখে নিলাম না। ফ্রান্সের সরকার স্বৈরাচারী ছিল, পতন হয়ে গিয়েছিল। আমাদের ভেবেছে এরা তো শিক্ষক, কিছু করতে জানে না। শিক্ষক কি করতে জানে, খেপে গেলে দেখাবো এবার। দীর্ঘায়িত করবেন না। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, বাবা মা গুরু গোসাইয়ের আশীর্বাদ নিয়ে সবাই ভালো থাকুন, সবার মঙ্গল হোক, যোগ্য চাকরিহারাদের চাকরি ফিরুক। নমস্কার।